আচ্ছা, এই জনগণ শুনো, পিছনে কথা শুনো। পিছনে এই যে কেউ কথা বলো না। তো আমাদের আজকে হচ্ছে এই যে ক্লাস নাইনের সামষ্টিক মূল্যায়নের প্রথম লেকচার। আর আজকের ক্লাসটা মূলত আমরা অনুক্রম ও ধারা এই চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, তাই না? অনুক্রম ও ধারা। এখানে আমাদের পরীক্ষার জন্য তিন চার রকমের প্রশ্ন প্র্যাকটিস প্রয়োজন। একটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন, সেকেন্ডলি এক কথায় উত্তর, থার্ডলি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, এন্ড লাস্টলি হচ্ছে রচনামূলক প্রশ্ন, তাই না? দৃশ্যপট নির্ভর যে প্রশ্নগুলা। আচ্ছা, এখন আমি আজকে প্রথম অংশে বহু নির্বাচনী প্রশ্ন তোমাদের 20টা করতে দিছিলাম, আমাদের যে শীটটা দেওয়া হয়েছে। প্রথম অংশে আমি এই কোশ্চেন গুলোর অ্যান্সার একটু মিলিয়ে নিতে বলবো। তাহলে তোমাদের কতটুকু কি মনে আছে বা কি কতটুকু বুঝছো, তাই না? অবস্থানটা আসলে কি সেটা কিছুটা ধারণা পাইলা, তাই না? যদি 20-এ 20 পাও দ্যাটস গুড, খুবই ভালো। যদি এক দুইটা ভুল হয় সেটা কারেকশন করে নিলা। আচ্ছা, তো অ্যান্সার গুলো একটু মার্ক করো। 1 নম্বর 1 3, 2 3। অ্যান্সার গুলো নিজে খাতা নিজে মার্ক করো। 3 2, 4 3, 5 3, 6 3, 7 1, 8 4, 9 4, 10 4, 11 4, 12 2, 13 1, 14 1, 15 2, 15 2 4 6। হ্যাঁ, কি এটা কি হবে? ও আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে, তাহলে এটা কোনটা হয়? সমান্তর তো হয় না। তাহলে এটা হবে কি সংখ্যা সূচক? সংখ্যা সূচক বলতে তো আসলে কিছু নাই সেভাবে, একটা টার্ম দিয়ে দিছে এটা। তাহলে একটু কারেকশন করে নাও, এটা 8 হবে না, এটা টাইপিং এ ভুল করছে ওরা। 8 হবে। ওকে। আচ্ছা, দুই তাহলে তো গুণোত্তর হচ্ছে, তাই না? ওকে। নেক্সটলি 16 2, 17 2। আচ্ছা, এটা কি অসীম তো না, সসীম। আর গুণোত্তর হচ্ছে কি যে এখানে ভাগ করলে কত হয়? তো এখানে আরেকটা পদ থাকা দরকার ছিল, তাহলে বুঝা যেত স্পেসিফিক্যালি, তাই না? বাট যেহেতু আমরা বুঝলাম যে এটা অসীম না, তার মানে সসীম তো অলরেডি বোঝা যাচ্ছে। আর 3 2 6, তাই না? গুণের একটা সম্পর্ক আছে, এরপর একটা থাকলে আরো ভালো হইতো, বাট এখন আর তাহলে তো গুণোত্তর ছাড়া তার অপশন দেওয়ার সুযোগ নাই। তো 1 3 এখানে মানে খ নম্বরটা কারেক্ট বলা যাচ্ছে। কথা বুঝছি। বাট এখানে আরো একটা টার্ম থাকলে এইটাতে আর কোনো কনফিউশনই আসতো না, তাই না? আচ্ছা, 17 2, 18 1, 19 4, 20 1। ওকে, একটু 20-এ 20 গণ দেখে কয়টা হয় হয় তোমাদের? 6 হচ্ছে 3। 6 কি 3 হয় না? আচ্ছা, এন এর মান 0, এই যে 1 বসালে 1 - 1 0। এন এর মান 2 বসালে এখানে তো 1 থেকে শুরু করতে হয়, তাই না? এন এর মান 2 বসালে 2 - 1 1, আর 4 - 1 3। ঠিক আছে, তো মিলছে তো 1/3। আর হ্যাঁ, আচ্ছা, এখানে লাস্টে এন এর মান 2 2 3 4। 4 বসালে কত? 4 - 1 3। হ্যাঁ, ঠিকই তো আছে, গড় হচ্ছে অ্যান্সার হচ্ছে। আচ্ছা, তারপর আর কোনটা? আর কোনটাতে সমস্যা বললা? আচ্ছা, এখন শোনো, এরপর যে কথাটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে তোমাদের যে প্র্যাকটিস শিটটা আমি অলরেডি প্রোভাইড করছি। ওকে, এই শিটের বাকি পেজগুলো নিয়ে একটু কথা বলে দিই। আচ্ছা, ওকে, তোমাদেরকে কি এই কপিটা দেওয়া, এটার প্রিন্টেড কপিটা। এখানে এমসিকিউ যেগুলো আছে, আমার মনে হয় তোমরা মোটামুটি 20-এ 20 কয়জনের আসছে হাত তোলো একটু। অনেকেরই আসছে। 20-এ 19 কয়জনের আসছে? 18, তারপর 17 বা বাকিদের মোটামুটি চলে আসছে। আচ্ছা, যাক, ভালো। এখন বাসায় যেটা করতে হবে, এই জায়গায় 80টা এমসিকিউ টোটালি দেওয়া, এটা তোমার বেশিক্ষণ সময় লাগবে না। এই যে দাঁড়া না, 10 মিনিটের মধ্যে করে ফেললাম 20টা এমসিকিউ। আর এগুলা করলে তোমার একটা কনফিডেন্স লেভেলও বাড়বে। ঠিক আছে? আচ্ছা, এই 80টা এমসিকিউ সলভ করে ফেলতে হবে। এগুলো কিন্তু আমি টাইপ অনুযায়ী দিছি, খেয়াল করছো কিনা?
তাহলে কি হয়, তোমার মোটামুটি প্রিপারেশনটা ভালো বোঝা যায়, তাই না? আচ্ছা, এরপর হচ্ছে আমাদের কোশ্চেন আসে এক কথায় উত্তর। মানে আমি কিন্তু পড়াবো, আমি জাস্ট শীটটা আগে তোমাকে ব্যাখ্যা করে দিই, যাতে তোমাদের হচ্ছে ফ্যান চালায়ও না, আর এই ফ্যানটা বন্ধ করে দাও, তাহলে আমার কথা শুনতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, আমি এসে একটা চালাবো দরকার হলে। তো শোনো, এখন যেটা বলতেছিলাম, আহ আমাদের যে প্যাটার্নে প্রশ্ন আমরা পরীক্ষায় পাবো, ওই প্যাটার্নে প্র্যাকটিস যত বেশি হবে, পরীক্ষাটা তত ভালো হওয়ার সম্ভাবনা বাড়ে। আমরা এটা বলতে পারবো না যে এখান থেকেই প্রশ্ন আসবে, বাট এই টাইপের প্রশ্ন আসবে এটা আমরা শিওর। আর এই জন্য আমরা টাইপ ধরে ধরে প্রশ্নগুলো দিছি। ওকে, আমি ক্লাসে প্র্যাকটিস করাবো, আগে আমরা শীটটা একটু বুঝাই দিই যাতে শীটে কিভাবে প্র্যাকটিস করবো সেটা তোমরা ধারণা পাও। আচ্ছা, তো এরপরে এক কথায় উত্তরের এগুলা হচ্ছে তোমাদের প্র্যাকটিস করতে হবে, এবং এই এক কথায় উত্তরের উত্তরমালা আমি নিচে ইনক্লুড করছি। যেহেতু এটা তোমরা ফার্স্ট এডিশন পাচ্ছ, এই শোনো, যেহেতু ফার্স্ট এডিশন পাচ্ছ, তাই খুব দ্রুততম সময়ে আমার এগুলা করে টাইপ করে তারপর একবার কারেকশন চেক করে তোমাদের দেওয়া হয়েছে। তার মানে টাইপে কিছু ভুল থাকতে পারে, দেখা গেল তুই যে 6-এর জায়গায় 8 হইতো, তাই না, না 9 হইতো এখানে, তাই না, একটু ওই যে 6-কে 9-কে 6 লিখছে, এরকম খুব কম, সেটার পরিমাণও খুব কম। তারপরে যদি হয় সেটা মার্ক করে ফেলবা, যদি এরকম না মিলে নেক্সট ক্লাসে আমাকে জানাবা, আমি সেটা কারেকশন দিয়ে দিলাম। বুঝছি। 17 কি দিছিলাম? 17-এর অ্যান্সার মানে? আচ্ছা, এই ফন্টটা মানে ভেঙে গেছে, কোশ্চেনটা দেখিও। আচ্ছা, তো তাহলে এখানে এই যে এক কথায় উত্তরে এখানে 90টা কোশ্চেন দেওয়া ছিল, এভারেজলি ম্যাক্সিমামই সব সেম টাইপেরই, তুমি মোটামুটি প্র্যাকটিস করলে তোমার স্পিড বাড়বে, এই জন্য দেওয়া। আচ্ছা, নেক্সটলি সংক্ষিপ্ত প্রশ্ন, যেগুলো 2 মার্ক করে আসবে। সংক্ষিপ্ত প্রশ্নের মার্ক কত বলো? 2। তো 2 স্ট্যান্ডার্ড করে এখানে বেশি প্রশ্ন দেই নাই, মানে ওই এক কথা পর্যন্তই কোশ্চেন বেশি দেওয়া হয়েছে, কারণ ওগুলো একদম জ্ঞানমূলক, তো অনেক প্রশ্ন বইতে আছে, এই অধ্যায় আছে, বিভিন্ন অধ্যায় বিভিন্ন রকম হবে। সব অধ্যায় যে এরকম এতগুলো হবে এরকমও কিন্তু না। হ্যাঁ, অধ্যায় অনুযায়ী এটা ডিপেন্ডস করে। তো অনুক্রম ধারাতে এরকম অনেক প্রশ্ন দেওয়া যাচ্ছিল, আর এক নিয়মে অনেক প্রশ্ন আমরা এক কথা এখানে দিছি, তাই না? এই যে এক রকমের প্রশ্ন অনেকগুলো দিছি, যাতে তুমি ভুলে গেলেও যাতে মানে মনে চলে আসে। হ্যাঁ, আচ্ছা, যাতে প্র্যাকটিস করতে করতে তুমি ভুলে যাও, বা ভুলতে ভুলতে গেলে আবার দেখবে যে তুমি মনে পড়ে গেছে, এরকম হবে ঘটনা। আচ্ছা, তারপর সংক্ষিপ্ত প্রশ্নতে মাত্র 13টা প্রশ্ন দেওয়া। আর রচনামূলকটা মূলত অধিকাংশ স্টুডেন্ট হয়তো পরীক্ষায় একটু ঘাবড়াইতে পারে, তার জন্য আমি রচনামূলকটা ক্লাসে বেশি করাবো। আর এখানে হচ্ছে 10টা প্রশ্ন রচনামূলক দেওয়া হয়েছে। তো এই হইলো ওভারঅল শীট। শীটের টোটাল ব্যাখ্যা হচ্ছে এইটা। ঠিক আছে, আমার মনে হয় কথাগুলো সবাই বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা, তো এবার আমি আমাদের ক্লাসের পড়াটা শুরু করি। আমাদের ক্লাসের পড়াটা আরেকটু একটু অন্যরকম হবে। আর যেই জায়গাটাতে তোমরা মূলত ভুল করবে আমি ওই কনসেপ্টটাই আগে পড়াবো। আর এই অধ্যায়ের উপর আগামীকালকেও ক্লাস হবে। তো তাহলে তোমার খুব বেশি অসুবিধা হবে না, 2টা ক্লাস নিলে এটা মোর দেন এনাফ বলা যায়। আচ্ছা, তো আমি একটু আমাদের তোমাদের জন্য রেডি করার নতুন ক্লাস কন্টেন্ট মডেল টেস্ট ফোল্ডার চ্যাপ্টার 2, আচ্ছা রিভিউ ক্লাস 1, এখানে চলে আসি। ওকে, তো খাতায় হেডলাইন দিই, রিভিউ ক্লাস 1। হুম, খাতায় হেডলাইন দিই রিভিউ ক্লাস 1। তোমাদের যে এত দেরি হইলো, আধা ঘন্টা 33 মিনিট দেরি করে আসলো যে। আচ্ছা বসো, বসো এখানে বসো। আচ্ছা, সমস্যা নাই, রেকর্ডেড আছে, তুমি রেকর্ডেডটা দেখে নিও। আচ্ছা, ওকে। হুম, হ্যালো। ওকে, আমি তোমাদের রেকর্ডেড ভার্সনটা প্রোভাইড করব, কারণ অনেকেই পরে ভর্তি হবে, তো তো এরা আবার ক্লাস খুঁজলে আবার আমি কোত্থেকে দিব, এতবার তো ক্লাস নিতে আসলে খুব কষ্ট হয়, তাই না? আচ্ছা, তো দেখো, খাতায় হেডলাইন দিছি। তো প্রথম কনসেপ্টে আমি হচ্ছে একদম বেসিক কথাগুলো একটু বলে দিই, লিখে লিখে পড়াই দিচ্ছি, তোমাদের খুব বেশি অসুবিধা হবে না আশা করি। আর আমি ক্লাসের শিটটাও তোমাদের দিয়ে দিব, পিডিএফ কপি, সেটা আমার তোমাদের যে ওয়েবসাইট অ্যাকাউন্ট আছে সেখানে আজকে ক্লাসের রেকর্ডেড ভার্সন প্লাস হচ্ছে পিডিএফ দুইটাই তোমরা আর কি পেয়ে যাবা। আচ্ছা, আর এমসিকিউ যেগুলা বললাম, এখানে এমসিকিউ যেগুলো এসডব্লিউ দিচ্ছি,
এগুলার ওই সলভ পিডিএফটা, এটা ওয়েবসাইটে আমি আপডেট করে দিব। ওইখানে লেকচার শিট নামে যে বাটন আছে সেখানে ওই এমসিকিউ গুলা তুমি আমি সলভ, এই যে দাগানো ভার্সনটা এটা পেয়ে যাবা, তখন তুমি মিলে নিলা, তাহলে আমার ক্লাসে আর এগুলো অ্যান্সার বলে টাইম ওয়েস্ট করতে হইলো না, ঠিক আছে? আর বা কেউ মিলে আনলে তখন তার থেকে ক্লাসে বসে দাগাই নিতে পারলা, যদি স্মার্টফোন না থাকে বা ব্যবহার কম করো, যেভাবে হয় করে নিতে পারলে হয়েছে। আচ্ছা, তো বলো আমাকে আমাদের অনুক্রম ও ধারা, অনুক্রমের ডেফিনেশনটা কি বলো? অনুক্রমের ডেফিনেশন আমি বহুতবার এটা ক্লাসে জিজ্ঞেস করছি যখন পড়াইতাম, বলো। হ্যাঁ, স্বাভাবিক সংখ্যার সেটের সাথে কোনো একটি সংগ্রহের সম্পর্ককে অনুক্রম বলে। যদি প্রশ্ন এটা এক কথায়, মানে এক কথা বলতে কি, ওই যে ছোট প্রশ্ন 1 নম্বরের জন্য আসে, এই ডেফিনেশনটা আসতে পারে। আর তোমাদের এই পরীক্ষাতে এরকম ডেফিনেশন যেটা বইতে আছে ওইটা না দিয়ে তুমি যদি মন মতো বানায় দাও, নাম্বার কিন্তু দিবে না। 1 মার্ক টু দ্য পয়েন্ট অ্যান্সার দিতে হবে, বুঝছি? তো ডেফিনেশন গুলো আমাদের এর জন্য বইয়ের মতো করে মুখস্থ করতে হবে। আচ্ছা, ওকে। তো অনুক্রম ও ধারা, এটার মধ্যে অনুক্রমের সাথে ধারার যে সম্পর্ক সেটা হচ্ছে অনুক্রমের যে পদগুলা সেগুলোর মধ্যে যদি আমি যোগ অথবা বিয়োগ, তাই না, মাধ্যমে যদি আমি প্রকাশ করি, প্রকাশ করে যদি ধারাবাহিকভাবে লেখা হয় তাহলে সেটাকে আমরা বলি ধারা, বা ইংলিশে বলে সিরিজ, তাই না? আর অনুক্রমের ইংলিশ কি? সিকোয়েন্স। গুড। ওকে। তো অনুক্রমকে আমরা দুইটা পার্টে ভাগ করি সাধারণত, একটা হচ্ছে কি সসীম, আরেকটা হচ্ছে অসীম। আচ্ছা, সসীম এবং অসীম এই দুইটাকে আবার কি দুইটা পার্টে ভাগ করা যায়, একটা কি কি সমান্তর, আরেকটা হচ্ছে কি গুণোত্তর। ওকে। অসীম দুইটা পার্টে ভাগ করা যায়, একটা হচ্ছে সমান্তর, আরেকটা হচ্ছে কি বলতো গুণোত্তর। কথা ঠিক কিনা বলতো? একটা হচ্ছে সমান্তর, আরেকটা হচ্ছে কি গুণোত্তর। কথা কি ঠিক আছে না ঠিক নেই বলো? ওকে। আচ্ছা, তো গুণোত্তর, ওকে গেল। এখন নেক্সট যে কথাটা, বলো সমান্তরের শর্ত কি? গুড, সাধারণ অন্তর সমান। খাতার মধ্যে একটু নোট লিখে রাখতে হবে, নাহলে ভুলে যাবা। আর গুণোত্তরের শর্ত হচ্ছে, হ্যাঁ, সাধারণ অনুপাত সমান। সাধারণ অনুপাত সমান। সমান্তরের শর্ত সাধারণ অন্তর সমান, আর গুণোত্তরের শর্ত সাধারণ অনুপাত সমান, তাই না? আচ্ছা, ওকে। নেক্সটলি, এই সাধারণ অন্তর এটা আমরা কিভাবে বাইর করি বলো? সাধারণ অন্তর বের করি কিভাবে? অন্তরকে ডি দ্বারা প্রকাশ করি, তাই না? কেন ডি দ্বারা প্রকাশ করি? ডিফারেন্স। গুড। তো ডি ইকুয়াল টু হচ্ছে আমাদের দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, অথবা আমরা বলতে পারি তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ, তাই না? এইভাবে লেখা যায়। আর সাধারণ অনুপাত এটাকে কি দ্বারা প্রকাশ করি আমরা? আর দ্বারা। আর দ্বারা কেন প্রকাশ করি? রেশিও, হ্যাঁ, সেখান থেকে আর আসছে। আর এটা হচ্ছে সূত্র কি? দ্বিতীয় পদ ডিভাইড বাই প্রথম পদ, অথবা লেখা যায় তৃতীয় পদ ডিভাইড বাই কি দ্বিতীয় পদ, লেখা যায় না? আচ্ছা, এখন এরপর যে কথাটা, এটা তো হচ্ছে আমাদের সাধারণ অন্তরের শর্ত সমান্তরের অনুক্রমে। এই একই কথা কিন্তু সমান্তর ধারার ক্ষেত্রেও সেম, ঠিক কি না? সমান্তর ধারার ক্ষেত্রে সাধারণ অন্তরের সূত্র এটা, গুণোত্তর ধারায় সাধারণ অনুপাতের সূত্র হচ্ছে এটা, কোনো চেঞ্জ নাই, ঠিক কি না? কথাটা বলো। আচ্ছা, এরপর যে কথাটাতে আমরা যাই, চলো। ওকে। হ্যাঁ, বলো সমান্তর অনুক্রমের এনতম পদ, এনতম পদ বের করার সূত্র কি? এ এন ইকুয়াল টু কি বলতো? এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। গুড। আর গুণোত্তর অনুক্রমে এনতম পদ বের করার সূত্র, এনতম পদ এ এন ইকুয়াল টু এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এই পর্যন্ত তো লেখা হয়েছে সবার, তাই না? এবার আমরা অনুক্রম থেকে ডিরেক্ট ধারাতে কনভার্ট হব, সেখান থেকে আমরা দুইটা জিনিস শুধু জানবো। মানে মূল জিনিস যেটা জানবো সেটা হচ্ছে সমষ্টির আইডিয়াটা, তাই না? ওকে, এটুকু নিয়ে কোনো প্রশ্ন আছে? নাই? লেখা হয়েছে সবার বোর্ডের লেখাগুলা? বুঝতে কি অসুবিধা হচ্ছে? আচ্ছা, ওকে। আচ্ছা, ওকে, দেন আসি, চলো। লেখা শেষ? হ্যাঁ, লেখা শেষ করো। তাহলে এখন সমষ্টির ক্ষেত্রে বলো সমান্তর ধারা,
তার সমষ্টির সূত্র কি? হ্যাঁ, গুড। সমান্তর ধারার অসীমতকের সমষ্টি আছে, বা সেটার আইডিয়া কি বলো? লেখা সেটা। আচ্ছা, আমরা গুণোত্তর ধারার অসীমতক জানি, তাই না? ওকে, তো চলো, এই সমান্তর ধারাটা কখনো জিজ্ঞেস করছো কোথাও যে সমান্তর ধারার অসীমতক হয় কিনা, বা সেটা কি হয়? কেন জিজ্ঞেস করি নাই? কি? আচ্ছা, করছিল আমাদের এখানে, করছিল যে। আচ্ছা, সমস্যা নাই তাহলে। আচ্ছা, ও আচ্ছা, তোমরা তো নতুন আসছো, জয়েন করছো, আচ্ছা সমস্যা নাই, চলো। সমষ্টি ইংলিশে বলে আমরা কি সামেশন, তাই না? সেখান থেকে আমরা এস দ্বারা প্রকাশ করি। আচ্ছা, এখন এন কি বুঝাচ্ছে? হ্যাঁ, প্রথম এন সংখ্যক পদ, এই যে হারাম হয়ে যাবেন, ক্লাসের দিকে মনোযোগ দিই। আচ্ছা, তো এস এন, এটা হচ্ছে কি এন, প্রথম এন সংখ্যক পদের সমষ্টি। সেটা হচ্ছে সূত্র কি, এন বাই টু, ব্র্যাকেট দিয়ে টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এরকম না? আচ্ছা, যদি আমরা একটা এক্সাম্পল নিই, ধরো ওয়ান প্লাস আমি সাধারণ অন্তর ফাইভ ধরে, তাহলে সিক্স প্লাস ইলেভেন, তাই না, প্লাস সেভেন্টিন। ওকে, এরকম করে চলবে না? আচ্ছা, এখানে বলো প্রথম দুইটা পদের সমষ্টি এস টু ইকুয়াল টু কত বলো তো? সেভেন। দেখে বোঝা যাচ্ছে না? আচ্ছা, প্রথম তিনটা পদের সমষ্টি এস থ্রি কত সেটা? এইটিন। প্রথম চারটা পদের সমষ্টি সেটা কি এস ফোর, সেটা কত হয়? থার্টি ফাইভ, তাই না? এখন এই জায়গায় দেখো তো যে ডি, এখানে বলো ডি ইকুয়াল টু কত? ফাইভ না? গ্রেটার দেন জিরো না? এক্ষেত্রে এস অসীম, মানে তুমি একটু চিন্তা করে বলো, দ্বিতীয় পদ, প্রথম দুইটা পদের সমষ্টি আসছে সেভেন, প্রথম তিনটার জন্য আসছে এইটিন, নেক্সটলি আসছে থার্টি ফাইভ, এরপর আরো বাড়বে। এন্ড তাহলে যত সামনে যাব সমষ্টিটা তত বাড়বে না কমবে? বাড়বে। তো যদি আমি অসীম ত্বকের সমষ্টি কি বুঝায়, অসীম পর্যন্ত পদ আছে সবগুলোর যোগফল। তো এখন অসীম পর্যন্ত যদি আমি পদ এখানে কাউন্ট করি, তাহলে সেটা এখানে রেজাল্টটাকে আমরা কাউন্ট করে শেষ করতে পারবো না। তাহলে এই জায়গায় আমাদের অ্যান্সারটা হচ্ছে প্লাস অসীম। এই জায়গায় রেজাল্টটা কি আসতেছে? তো এইখানে সমান্তর ধারায় যদি আমরা সাধারণ অন্তর গ্রেটার দেন জিরো হয়, তাহলে অসীমতকের সমষ্টি হচ্ছে প্লাস অসীম বা ইনফিনিটি, তাই না? আচ্ছা, সেকেন্ড এক্সাম্পল দেখো। সেকেন্ড এক্সাম্পল, ধরো আমি ওয়ান থেকে শুরু করলাম, কিন্তু আমি এখানে ডি ইকুয়াল টু মাইনাস ফাইভ ধরলাম, তাহলে এখানে হবে মাইনাস ফোর, তারপর আসবে মাইনাস নাইন, মাইনাস ফোরটিন, তাই না, মাইনাস হচ্ছে নাইনটিন। ওকে, তাহলে এখানে আচ্ছা একটু বলো আমাকে, এস টু কত হয় বলো? এস টু বলতে কি প্রথম দুইটা পদের সমষ্টি, তাই না? কত হয়? মাইনাস থ্রি। এস থ্রি কত হয় বলো? হ্যাঁ, মাইনাস টুয়েলভ। এস ফোর কত হয়? মাইনাস টোয়েন্টি সিক্স, তাই না? এস ফাইভ কত হয় বলো? মাইনাস ফর্টি ফাইভ। যোগ ঠিক করছি নি? এখন বলো, এভাবে চলতে থাকলে এটা কি মাইনাসের দিকে যাচ্ছে না? তাহলে এখানে যে শর্তটা আমরা পাচ্ছি, যদি ডি, এখানে ডি কত? মাইনাস ফাইভ, তাই না? লেস দেন জিরো না? জিরো কিনা, লেস দেন জিরো কিনা, মানে নেগেটিভ। তাহলে এখানে সমষ্টি যদি করতে থাকি, তাহলে কি বলতো, অসীম পর্যন্ত যদি যাই, তাহলে পদের গুলোর যোগফল রেজাল্ট মাইনাস হইতে হইতে মাইনাসের অনেক বড় সংখ্যা আসবে। আর মাইনাস অসীমে গেলে কি মাইনাস মাইনাস, কি বলে, মাইনাসের দিকে চলতে থাকলে সেটা মাইনাস অসীম পরিমাণ ভ্যালু আমরা পাবো। সো এই কন্ডিশনে এস ইনফিনিটি মানে অসীম ত্বকের সমষ্টি ইকুয়াল টু আসবে মাইনাস অসীম। ওকে, তো এটা কাউন্ট করা যায় না বলে এটা সিলেবাসে বা বইতে দেওয়া ছিল না, বাট এটা বললে কি হবে সেটা তো জানা দরকার, তাই না? যে এটা যদি বলা হয়, হ্যাঁ, জ্ঞানমূলক ইনফরমেশন আর কি। প্রশ্ন পরীক্ষায় দিবে না এটা কখনোই আমার জানা মতে, যদি দেয় বা টিচার যদি কখনো জিজ্ঞেস করে, তাহলে তুমি অ্যান্সার করতে পারলা। ঠিক আছে, হ্যাঁ, যে এক্ষেত্রে সমান্তর ধারার কন্ডিশনে যদি আমরা ডি এর ভ্যালু গ্রেটার দেন জিরো হয়, তাহলে প্লাস অসীম আসবে অসীম ত্বকের সমষ্টি। আর ডি এর ভ্যালু যদি লেস দেন জিরো হয়, তাহলে অসীম ত্বকের সমষ্টি কি আসবে? মাইনাস অসীম। মাথায় ঢুকছে কথাটা? আচ্ছা, কোনো প্রশ্ন আছে কথা নিয়ে? নাই? ওকে, এরপরে আমরা আরেকটা চমৎকার জিনিস দেখতে যাচ্ছি। দেখো, আরেকটা ভালো জিনিস দেখতে যাব, এবং এটার উপর বেস্ড করে আমি একটা ম্যাথ সলভ করাবো, আর আরেকটা ম্যাথ আমি এসডব্লিউ দিব।
ওকে, একটু আমাকে দেখা বলো তো, এই যে ধারাটা তুমি লিখলা, আমি ছোট্ট একটা জিনিস থেকে অনেকগুলো কথা বলতেছি কিন্তু, এই যে ধারাটা তুমি লিখলা, এই জায়গায় যদি তুমি S3 থেকে S2 বাদ দাও, S3 কত 18, S2 কত 7, কত আসে বলো তো? 11। সেটা কোন পদ আসছে? তৃতীয় পদ। খেয়াল করছো? হ্যাঁ, তাহলে বলো তো, তুমি যদি দ্বিতীয় পদ বের করতে চাও সমষ্টি থেকে, কিভাবে হবে? S2 থেকে S1 বাদ দাও, তাহলে S2 হচ্ছে কত? এস এস না, S3 থেকে, হ্যাঁ, কোনটা বের করবো? হ্যাঁ ঠিক আছে, তো 6। S2 হচ্ছে কত? S2 হচ্ছে 7, তাই না? S2 হচ্ছে 7, আর S1 হচ্ছে কত? S1 হচ্ছে প্রথম পদের সমষ্টি, দ্যাট ইজ প্রথম পদটা 1, কত হয়? 6, বুঝছো না? বা তুমি যদি চতুর্থ পদ বের করতে চাও, তাহলে বলো দ্বিতীয় জন্য S2 মাইনাস S1, তৃতীয় জন্য S3 মাইনাস S2, চতুর্থের জন্য কি S4 মাইনাস কি হবে? S3। S4 এখানে কত? 35। S3 হচ্ছে, নক করো, খোলো, খুলে বলো যে, ওটাই বললাম, ওই যে বলো যে বাচ্চাকে সরানোর জন্য, বা বাচ্চাকে বলো ক্লাসে আসতে, তুমি ক্লাস করো। আচ্ছা, 35 থেকে 18 গেলে আমাদের কত থাকে? 17, তাই না? 17, হ্যাঁ আটকে যাও। আচ্ছা, তাহলে 35 থেকে 18 গেলে কত থাকে? 17। সেটা কি চতুর্থ পদে 17 আছে? বলো। আচ্ছা, তার মানে আমরা এখান থেকে যেটা বুঝতে পারলাম যে সমষ্টি থেকে স্পেসিফিক পদ আমরা বের করতে পারি। সমষ্টি থেকে স্পেসিফিক কি বের করতে পারি? পদ বের করতে পারি। তাইলে এখন আমাকে বলো তো, দেখি কে বলতে পারো যে n তম পদ সমষ্টি থেকে যদি বের করতে চাই, n তম পদের সূত্র কি হবে? Sn মাইনাস 1, এই হচ্ছে আমার এতগুলা কথা বলার মূল কারণ, যে এই একটা সূত্র লেখা। ওকে। আচ্ছা, সমষ্টি থেকে পদ বের করার কাহিনী হচ্ছে এটা, এবং এটার সাথে লিঙ্ক করে দেখো, আমি যেটা, যে কারণে দেখাইছি আমি সেটা একটু বলে দিই। এই জায়গায়, ওকে, এই যে দেখো, হ্যাঁ, একটি ধারার n সংখ্যক পদের সমষ্টি এত হলে ধারাটি নির্ণয় করে, এরকম মেটাকে করছিলা। হ্যাঁ, আইডিয়া কিন্তু এখানে আমাদের স্কুল ম্যাথমেটিক্স বইতে মনে হয় ছিল, বা আমি মনে হয় ওই অলিম্পিয়াডের জন্য করাইছিলাম, তাই না? আচ্ছা, বা একটি কোনো সমান্তর ধারার n পদের যোগফল এত হলে কোন পদের মান 152 হবে তা নির্ণয় করো। ওকে। তো এই রিলেটেড কিন্তু ম্যাথ আছে, এগুলো আমাদের আসলে বুঝে করতে হবে। বা এই যে দেখো, 8 সংখ্যক পদের সমষ্টি এত হইলে প্রথম পদ এবং 12তম পদ নির্ণয় করো, মানে সমষ্টির সাথে লিঙ্ক করে প্রশ্ন আছে। তো সমষ্টির এই আইডিয়া যদি আমরা না জানি, তাহলে আসলে আমাদের ওই সমষ্টি রিলেটেড যদি একটু কঠিন প্রশ্ন আসে, আমরা কিন্তু পরীক্ষা হলে আটকে যেতে পারি। ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটুকু কি লেখা হয়েছে এখানে বোর্ডে যে লেখা আছে? লেখা শেষ করো যাতে লেখা হয় নাই। হ্যাঁ, যাদের লেখা হয় নাই লেখা শেষ করি। নতুন যারা আসলা, পড়া কি বোঝা যাচ্ছে? পড়া বুঝতেছি। আচ্ছা, তোমাদের এই কালকের ক্লাসটা এখানে হচ্ছে ইনশাল্লাহ। আগামী শুক্র শনিতে হচ্ছে পূজার বন্ধ, এর আগে একটা পরীক্ষা আছে। এরপরে শুক্রবার হচ্ছে আমাদের নতুন প্লেসে হচ্ছে ক্লাসগুলো হবে ইনশাল্লাহ। হ্যাঁ, এর মধ্যে আমাদের ওইখানে সবগুলা কাজ শেষ হয়ে যাবে। বেঞ্চের কাজগুলো ওরা হয়তো সামনের সপ্তাহে ডেলিভারি দিতে পারে। কারেন্টের কাজ আজকে শেষ হইলো। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ওই যে মাসুদ স্যার যেখানে পড়ায় ওই নিচতলায়। নিচতলায় যে একটা রুম আছে শেষ শেষ মাথায়। আচ্ছা, ব্যবস্থা করতেছি, দাঁড়াও। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ওকে, লেখা শেষ। লেখা শেষ এটা। আচ্ছা, কমপ্লিট, হ্যাঁ। কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? তো এবার আসো, নেক্সট কথায় আসি। n তম পদ বের করার সূত্র হচ্ছে এটা, এটা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা বলো? n তম পদ বের করা নিয়ে কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? নাই। আচ্ছা, ঠিক আছে। তো আমরা গুণোত্তর ধারাটা কমপ্লিট করে দিই। গুণোত্তর ধারার সমষ্টি। গুণোত্তর ধারার সমষ্টি, সেটা সূত্র কি বলতো? সূত্র কি বলো?
হ্যাঁ, এ ইন্টু 1 - r⁴ ডিভাইড বাই 1 - r, কখন সেটা r <1, আর হচ্ছে এ ইন্টু r⁻n - 1 ডিভাইড বাই r - 1, কখন এটা r>1। আর এই জায়গায় অসীমতকের সমষ্টি সূত্র কি পড়ছো? হ্যাঁ, এস ইনফিনিটি ইকুয়াল টু এ বাই, কেন এই সূত্রটা কিভাবে আসলো? r⁻n এখানে কেন বাদ হয়ে যায় বলো? কারণ এখানে, হ্যাঁ, যদি, এবং এটা কখন হয়, r<1, তাই না? এই কন্ডিশনে অসীমতকের সমষ্টিটা পাওয়া যায়, তাই না? অসীমতকের সমষ্টি কখন পাওয়া যায় বলো? আর যখন <1 হয়। কেন হয় পাওয়া যায়? কারণ এক্ষেত্রে এক্ষেত্রে আমাদের r⁻n, তাই না, ইকুয়াল টু 0 হয়ে যায়, ঠিক কি না? কারণ যদি আর এর মান 1 এর থেকে ছোট হয়, তার মানে দশমিকের একটা সংখ্যা, দশমিকের সংখ্যার পাওয়ার যত বাড়াবা সেটা তত ছোট হবে। ওকে, এটা তুমি প্র্যাকটিক্যাল প্রুফ পাবা, লাইক তুমি যদি 0.2 নাও, তার পাওয়ার তুমি 20 দাও, দেখো কত আসে বলো তো। 0.2 ক্যালকুলেটর আছে না, টু দি পাওয়ার 20, হ্যাঁ, কত আসে? 1.03 ইন্টু 10 টু দি পাওয়ার কত, -4, মানে মাইনাস, মানে 0 পয়েন্ট, তাহলে শূন্য চারটা ছিল, এখন 0.2 তার পাওয়ার 20-এর জায়গায় 2000 দিয়ে দাও, দেখো জিরো চলে আসবে। কত আসছে? জিরো চলে আসছে না? তো বেশি দূর কিন্তু যাওয়া লাগে নাই, হ্যাঁ, জিরো চলে আসছে না ক্যালকুলেটারে, কারণ এটার এত ছোট যে মান সেটা ক্যালকুলেটারে দেখানো যাচ্ছে না। ওকে, এত ছোট মান যেটা কি ক্যালকুলেটারে দেখানো যাচ্ছে না, এই জন্য ডিরেক্ট ওরা মানে জিরো লিখে দিছে। ওকে, হ্যাঁ, এখন না, ওইটা তো কোশ্চেনের উপর। আর যদি বলো, কথা বলছো, তাহলে এই জন্য যদি আর এর মান 1 এর থেকে ছোট হয় তাহলেই অসীমতকে সমষ্টি পাচ্ছে, কিন্তু যদি আর এর মান 1 এর থেকে বড় হয়, তখন অসীমতকের সমষ্টি এখানে কত হবে? +∞। 1 এর থেকে বড় হইলে কাহিনী কি, দেখো 2, 1 এর থেকে বড় মানে 2 নিলা, 2 এর পাওয়ার 2000 বসাও, দেখবা যে একটা ভ্যালিড মান পাচ্ছ, তাই না? বা 2 এর মান তুমি 2000 জায়গায় 10,000 বসাও, তাও ভ্যালিড মান পাবা। তো এই ক্ষেত্রে আর এর ভ্যালু যদি 1 এর থেকে বড় হয়, এত মানে এত বড় সংখ্যা যে তুমি হিসাব করতে পারতেছ না, টু টু দি পাওয়ার 2000, এই ম্যাথের মানে কিন্তু কি বলো? কি অসংজ্ঞায়িত না, এই ম্যাথ যে এখন এই ক্যালকুলেটারে দেখাই মানে অনির্ণয় বা এগুলা না আসলে। আচ্ছা, টু টু দি পাওয়ার কত বসাইছো তোমরা? 2000, তাহলে দেখো আমি তোমাদের ক্যালকুলেটরের সাথে আমার যে ক্যালকুলেটর, এখানে আমি একটু দেখাই। হ্যাঁ, ওকে, দাঁড়াও। হ্যাঁ, বলো। হুম, এটা হচ্ছে FX 991 ES আর কি, হ্যাঁ। আচ্ছা, টু টু দি পাওয়ার কত বসাইছো? 2000, দেখি আমাদের এখানে কোনো ভ্যালিড মান আসে কিনা, একটু চিহ্ন দাও। আচ্ছা, এখানে ম্যাথের দেখায়। আচ্ছা, তাহলে ওকে, টু টু দি পাওয়ার অফ 2000, এই যে দেখছো, মান পাইছো নি কত? 1.14, 10⁻602। কত 10⁻? তোমরা যে বলতেছো যে অসীম, এরকম না, অসীম এত কাছাকাছি এত তাড়াতাড়ি আসে না। ঠিক আছে, তো এটাই এই জন্য আর কি, ওটা ক্যালকুলেটরের কিছু লিমিটেশন থাকে প্রোগ্রামিং এ, যেটা দেখাইতে পারে নাই। তো টু টু দি পাওয়ার, আচ্ছা, দেওয়া যাবে। তো এখানে এই যে এটা তো এই 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 ক্যালকুলেটর আরো পাওয়ারফুল ক্যালকুলেটর, বুঝছো? আচ্ছা, যদি 2000-এর জায়গায় আমি যদি 20,000 দিই, ওকে, কত দিচ্ছি? 20,000 দিছি না? লোডিং নিচ্ছে যে। আচ্ছা, টু টু দি পাওয়ার ধরো এখানে দিয়ে দিই, ধরো 20,000, দেখে কিছু আসেনি। আচ্ছা, এটা আর দেখাচ্ছে না। হ্যাঁ, কিন্তু এর আগের মানটা কিন্তু দেখাইছে, তাই না? এর আগের মানটা অটো জেনারেটেড দেখাইছে। 10⁻600 মানে কিন্তু বিশাল জিনিস, ছোটখাটো কোনো ব্যাপার না। টেনের শূন্য হচ্ছে 602টা শূন্য, কয়টা শূন্য? 602টা শূন্য, কত হাজার কোটি টাকা, কত লক্ষ হাজার কোটি টাকা, এরকম আর কি, যদি টাকা হিসাব ধরো। আচ্ছা, মানে জাস্ট তোমাদেরকে এটা বললাম কিসের জন্য, যে তুমি যাতে একটু বুঝতে পারো যে আমরা
মানে কোন সংখ্যা নিয়ে কি কথা বলতেছি। হ্যাঁ, আচ্ছা চলো। ওকে, তো তাহলে যদি আর এর ভ্যালু ওয়ানের থেকে বড় হয় তখন কি হবে, সংখ্যাটার শেষ কোথায় অসীম পর্যন্ত গেলে সেটা আর আমরা বের করতে পারি না, এই জন্য সেটার ভ্যালু অসীম হয়ে যায়, যেটাকে আমরা নির্ণয় করতে পারি না এটা বলতে পারি, তাই না? আচ্ছা, তাহলে ছোটখাটো সংখ্যা আবার নির্ণয় করা যায়। আচ্ছা গেল, তাহলে এইটুকু নিয়ে কোনো প্রশ্ন আছে? তো আমাদের বইতে সমষ্টি বা গুণোত্তর ধারা রিলেটেড কথা এগুলাই মূলত ছিল। এখন আমরা এখানকার একটা প্রশ্ন আগে সলভ করব। চলো 5 নম্বর প্রশ্নটাই আগে সলভ করি। দেখো, এ এন অনুক্রমের, এত অনুক্রমের ক্ষেত্রে, ওকে, A1 = ½ মানে একটা এ এন হচ্ছে কি, এটা জাস্ট বোঝানোর জন্য বলা হয়েছে যে যে কোনো একটি অনুক্রম ধরতে পারো আর কি, মানে সংক্ষেপে আমি লিখে দিছিলাম। তো যে কোনো একটি অনুক্রমে এই প্রথম পদ হাফ এবং এই n+1 তম পদ হচ্ছে এত হলে তার 96তম পদের মান নির্ণয় করো, বাংলায় বললে কোশ্চেনটা হবে এটা। প্রথম পদ কত, হাফ, এবং তম এই যে n+1 তম, এই n+1 দ্বারা কি বোঝাচ্ছে বলো? এই যে n+1 এটা কি বোঝাচ্ছে? n+1 তম পদ না? এত হলে 96, এই 96 দ্বারা কি বুঝায় বলো? 96, হ্যাঁ 96তম পদের মান কত সেটা তোমাকে বের করতে বলছে। আচ্ছা গুড, তাহলে এখানে আমাকে একটা শর্ত বাইর করতে হবে যাতে আমরা এই যে, ওকে, আচ্ছা এখন তুই বলতে পারো তাহলে আমি এখানে এন এর মান 95 বসাই দিই, তাই না? এটা বলতে পারো। দেখো আমি তোমাদের জন্য, তোমাদের কথা অনুযায়ী তাহলে 95+1 = A95 ডিভাইড বাই 1+2 × A95। তারপর কি লিখবা? না আমি এখনো কিছু বোঝানো শুরু করি নাই তো। আচ্ছা আবার বলতেছি, তো তুমি A96 মানে এটা দ্বারা কি বোঝাচ্ছে বলো? A96 দ্বারা কি বোঝাচ্ছে? আচ্ছা গুড, 96তম পদ কত সেটা বের করতে বলছে, কোশ্চেন তো বুঝছো? তো আমি যদি এন এর মান 95 ধরি, এখানে এই জায়গায় এন এর মান 95 ধরি, 95 + 1 কত হবে? 96। তাহলে এখানে এন এর মান 95 বসাতে হবে, 95 95 এরকম একটা লাইন আমি লিখতে পারবো, বাট এরপরে কি লিখবো? তাহলে এখানে ডিরেক্ট 95 বসাইলে অ্যান্সার আসে না, যেটা প্রমাণ পাইলাম। বুঝছো নি? তাহলে এখানে আমাকে যেটা করতে হবে যে একটা সাধারণ পদ বের করতে হবে। আমরা এই যে এরকম একটা সমান্তর অনুক্রমে সাধারণ পদ যদি বের করতে পারি তাহলে সেখান থেকে যে কোনো পদ আমরা বের করতে পারবো। কথা সত্য কিনা বলো? যে আমরা নর্মাল যে সাধারণ পদ জানি, এই যে এনতম পদ, সাধারণ পদের অপর নাম কি বলতো? এনতম পদ। এনতম পদ যদি বের করতে পারি তাহলে সেখান থেকে আমরা শর্ত দিয়ে আমি সবগুলো পদই বের করতে পারবো। তো এটা বের করাই এখন আমাদের মূল টার্গেট, সেই টার্গেটে এখন আমরা কাজ করি। চলো 5 নম্বরটা আমি করে দিব, 6 নম্বরটাও বিকজ সেম প্রশ্ন, এটা তোমার এসডব্লিউ থাকবে, ঠিক আছে? 6 নম্বরটা এসডব্লিউ থাকবে, 5 খুব একটা বেশি বড় না, হতাশ হয়ে যাওয়ার কিছু নাই। তো চলো এখানে ধরো A1 এর মান হচ্ছে হাফ, এটা আমরা কাজে লাগাবো একটু পরে। তাহলে AN+1 = AN/1+2AN। ওকে, আমি এটাকে একটু সাজায়া লিখতে হবে, আমাকে এমন ভাবে রেডি করতে হবে কোশ্চেন দেখে যাতে আমরা কিছু না কিছু পাই। আচ্ছা যদি আমি এটাকে উল্টায় দিই, 1 বাই, ঠিক আছে এটা, আচ্ছা ওকে, একটু টান থেকে খুলে গেছে মনে হয়, আবার আসবে। দেখো, তো আমরা যদি এটাকে উল্টায় দিই, চলো আবার, ইকুয়াল টু, কেন উল্টে দিলাম এখন সেটা বুঝতে পারবা যাতে আমি মান ব্যবহার করতে পারি। এরকম লেখা গেল, বুঝছো কথাটা? আচ্ছা এটা দ্বারা এটাকে আলাদা আলাদা করে লেখা যায় না, দেখো তো। AN/2AN/2, 1/AN+2, এরকম পাচ্ছি, পাচ্ছি কিনা বলো? 1/AN+2 এটা পাচ্ছি কিনা? আচ্ছা এবার কথায় আসো, 1/AN+1, দেখো মনোযোগ দাও, আমি আবার বলি প্রয়োজনে। আমরা এই জায়গাটাকে কি করছি, এটাকে ব্যস্তকরণ করছি, উল্টে দিছি। কি করলাম? উল্টাইলাম, বাম পাশে উল্টাইলে ডান পাশে কি করতে হবে? উল্টাইতে হবে। তারপর বলো, এই যে জিনিসটা ভগ্নাংশ এটাকে কি আলাদা আলাদা করে ভাগ করে লেখা যায় না? 1/AN আর হচ্ছে 2/, বা তুমি এটাকে লসাগু করো, দেখবো এটা আসবে, ঠিক আছে? আর এটা কেন করলাম? তাহলে কাটাকাটি যায়, কাটাকাটি গিয়ে আমি আরেকটু ছোট কিছু পাচ্ছি।
কাটাকাটি গিয়ে কি পাচ্ছি, ছোট একটা ইকুয়েশন আমরা পাইলাম। আচ্ছা, তো পাইলে এবার আমরা দেখি এরপরে কি করা যায়। ওকে, এরপরে বুঝো, আমরা a1 এর মান হাফ সেটা জানি। এখানে a1 এবার আনবো, চলো চলো। n ইকুয়াল টু 1 ধরো, যে n ইকুয়াল টু, যে n ইকুয়াল টু 1 ধরে 1 বাই, বুঝো, a 1 প্লাস 1। আচ্ছা, আমি 1 প্লাস 1 না লিখে একবারে 2 লিখি, ঠিক আছে? একবারে, ওকে, a2 লিখলাম, ইকুয়াল টু 1 বাই a1 প্লাস 2। মিলে না, শুনো, a1 এর মান কত, হাফ, 1 বাই 1 বাই 2। আচ্ছা, ওকে, আচ্ছা, আপাতত এটা এইভাবে রাখি। আবার আমি একটা সম্পর্ক আমরা দেখি এখান থেকে বের করা যায় কিনা, এ এন এর, হ্যাঁ। এন ইকুয়াল টু 2 ধরে 1 বাই, তাহলে a3 ইকুয়াল টু 1 বাই, সবাই দেখো, আমাদের মোটামুটি কৌশলটা রেডি হয়ে গেছে। a2 প্লাস কি 2 না? এবার বলো তো, এই যে 1 বাই a2 এর মান কত পাইছো, একটু সবাই মনোযোগ দিয়ে দেখো, 1 বাই a2 এর মান কত পাইছো, 1 বাই a1 প্লাস 2। এর বসাই দিলাম 1 বাই a1 প্লাস 2, আর সাথে আছে +2। এখানে কি করলাম, এটুকু কিসের মান, এইটুকু কিসের মান বলো? গুড। আর এটাকে আমি 1 বাই a1 প্লাস 2 ইন্টু 2 লেখা যায়, 2 2 4 না? গুণাকারে লিখলাম, কেন লিখলাম একটু পরে বুঝবা। আচ্ছা, দেখো, অঙ্কের মূল কাজ অলমোস্ট শেষ। এখন দেখো, এবার কাহিনীতে আসো। n ইকুয়াল টু 3 ধরে 1 বাই, তাহলে a4, ওকে, ইকুয়াল টু 1 বাই 3 ধরছে, তাহলে a3, 1 বাই a3 প্লাস 2। বলো, 1 বাই a3 মান কত পাইছো, এই যে এটা 1 বাই a1 প্লাস 2 ইন্টু 2। সবাই মনোযোগ দিয়ে আগে দেখো, একবারে লিখবা, আমি লেখার সময় দিব। +2 ইন্টু 2, প্লাস এখানে সূত্রে আছে 2। আবারও বলি, দেখো, এইটুকু হচ্ছে আমরা মান বসাইলাম, এইটুকু কি বসাইছো, মান বসাইছো, কার মান, 1 বাই a3 মান, তাই না? এই যে 1 বাই a3 মান, এই যে 1 বাই a1 প্লাস 2 ইন্টু 2। আচ্ছা, এখন এই যে স্টেটমেন্টটা আসলো, এটাকে দেখো, 1 বাই a1 প্লাস 3 ইন্টু 2 লেখা যায়। 2 2 4, 4 2 কত হয়, 6। এখন সম্পর্কটা তুমি পর্যালোচনা করো, চলো। হ্যাঁ, কোনটা? আচ্ছা, সমস্যা নাই। দেখো, কথা শোনো, কথা বলো না। তো এই জায়গায়, আচ্ছা, সম্পর্কটা, আচ্ছা, না, আবার উঠে দিলে আবার সমস্যা, এটা লেখা ওইদিকে চলে যাচ্ছে। তো দেখো, সম্পর্কটা পর্যালোচনা করো। যখন তুমি a4 বললা, যখন তুমি কি বললা, a4, তখন এখানে দেখো 1 বাই a1 প্লাস 3 ইন্টু 2। যখন তুমি a3 বললা, তখন 1 বাই a1, হ্যাঁ, 3 থেকে এক ঘর কম, 2, 2 ইন্টু 2। যখন তুমি a2 বললা, তখন এই যে a1 সব জায়গায় সেম, ধর 2 ইন্টু, এই যে 1 ইন্টু 2, এই যে এটাকে 1 ইন্টু 2 বলতে পারি না? পারি। আর এখানে তো a1 এর ক্ষেত্রে হাফই আসে। আচ্ছা, আমি আরেকটা তোমাকে দেখাই, n = 4 ধরে, তাহলে তুমি সম্পর্কটা এখানে ধরতে পারবো। n = 4 ধরলে 1 বাই কি a5 না, ইকুয়াল টু 1 বাই a4 প্লাস 2। কোন জায়গায় বসাচ্ছ, এই যে 1 নং এখানে, তাই না? ওকে, এই জায়গায় n এর মান 4 বসেছো, +2। এখন বলো 1 বাই a4 এর মান কত, এই যে এটা, তাই না? 1 বাই a1 প্লাস 3 ইন্টু 2, আর সাথে তার সাথে কি আছে, +2 আছে। তাহলে এখানে দেখো, এটাকে 1 বাই a1 প্লাস 3 2 গুণে 6, 6 সাথে 2 যোগ করলে 8, যেটাকে আমি 4 ইন্টু 2 লিখতে পারি। তাহলে সুতরাং 1 বাই an, বলো, 5-এর জায়গায় n, ইকুয়াল 1 বাই a1 প্লাস, এই যে n, এই দেখো 5 ছিল, 4 হয়েছে, তাই না? 4 ছিল, 3 আসছে, তাহলে n থাকলে কি আসবে, n-1 ইন্টু 2। ওকে, 2টা সব জায়গায় কমন, 2 সব জায়গায় কমন। আচ্ছা, এবার বলো, আমার লাগবে 96, তাহলে বা 1 বাই a96 ইকুয়াল টু 1 বাই a1 প্লাস n এর মান হচ্ছে 96-1 ইন্টু 2। এবার আসো, 1 বাই a1 এর মান হচ্ছে হাফ, প্লাস 96 থেকে 1 গেলে 95 ইন্টু 2, তাহলে 2 উপর উঠে যাবে, 2 প্লাস এখানে 95, তাহলে 5 দুগুণে 10, 9 দুগুণে 18, 19, তাহলে কত আসে, 192। তাহলে সুতরাং এবার ব্যস্তকরণ করে দাও, a96 ইকুয়াল
এটা 1/96, তাহলে আমি দরকার হলে আবার লিখি যে বা 1/A96 ইকুয়াল টু হচ্ছে 192, তাহলে A96 ইকুয়াল টু 1 বাই ব্যস্তকরণ করে দিলা 192 অ্যান্সার। ওকে, ক্যালকুলেশন। হ্যাঁ, কোন লাইন? এই লাইনটা? আচ্ছা, এই লাইনের হিসাবটা বুঝতে গেলে আমাদের ওই আগের সম্পর্কটা একটু দেখতে হবে, তাইলে হইলো যখন এন এর মান 4 ছিল, মানে যখন তুমি A5 বললা, এখান থেকে বলো, যখন তুমি A5 বললা তখন A1, আর 5 এর থেকে এক ঘর কম 4, 4 × 2 লিখলা। যখন তোমার 4 বললা A4, তখন A1, আর A4 এর থেকে এক ঘর কম 3, 3 × 2 লিখলা, তাই না? আর যখন তুমি A3 বললা, তাহলে A1/A1, 3 থেকে এক ঘর কম 2, 2 × 2 লিখলা। তো তার মানে যদি তুমি 5 এর জায়গায় n লেখো, তাহলে এখানে 5 এর জায়গায় এক ঘর কম 4 ছিল, তাহলে n এর বেলায় n এর থেকে এক ঘর কম n-1 সেটা লিখতে হবে। আর বাকিগুলো এই যে 1/A1 অপরিবর্তিত, এখানে 2 অপরিবর্তিত, কারণ 1/A1 সবগুলাতে অপরিবর্তিত ছিল, আর এই যে পাশে 2 সবগুলাতে অপরিবর্তিত আছে। আর শুধু পরিবর্তন হয়েছে এই সংখ্যাটা। ওকে, এই সংখ্যাটা পরিবর্তন হয়েছে, এই সংখ্যাটা শুধু আমরা পরিবর্তন করে দিই। এইভাবে আমরা এটা এটা কি বের করছি? সাধারণ পদ বের করছি, কারণ আমরা জানি সাধারণ পদ বের করতে পারলে এই ম্যাথ গুলা ডিরেক্টলি সলভ হয়ে যায়, কোনো ভেজাল নাই। এইসব ম্যাথের এরকম নির্দিষ্ট যে কোনো পদ বের করার কন্ডিশনে সাধারণ পদটা হচ্ছে মূল খেলোয়াড়, তাই না? এই সাধারণ পদ থাকা মানে তোমার যে কোনো পদ, তুমি এবার A96 কেন, A192 বলো, বের হয়ে যাবে, তাই না? বা 100তম পদ বলো, বের করতে পারবা, 200তম পদ বলো, এই শর্তে বের করতে পারবা। পারবো কিনা বলো? এখন এই যে সাধারণ পদ পাইছো, সেখান থেকে এখন যদি তুমি A200 বের করতে চাও, সেটাও কিন্তু তুমি ওই যে জাস্ট ডান পাশে n এর জায়গায় 200 বসালেই কাজ শেষ। ঠিক আছে? আচ্ছা, একটু খাতার মধ্যে তুলে ফেলো এবার একটু কঠিন অঙ্ক। ওকে, মানে এগুলা একটু কঠিন অঙ্ক করলে তোমার এর অন্যান্য অঙ্কগুলো আরো অনেক সহজ লাগবে অটো। আচ্ছা, কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো। আর তুলনামূলক একটু কঠিন একটা অঙ্ক আমরা করলাম আগেই। আর কোনটা? এখানে? আচ্ছা, এখানে n এর মান 1 ধরে, তো এই যে ধরো এই ইকুয়েশন নাম্বার 1 দিলাম। ওকে, এখানে 1 নং এ ধরো, এক আমি সমীকরণ বলে দিই, 1 নং, 1 নং এ, 1 নং সমীকরণে। ওকে, n = 1 ধরলে এই ইকুয়েশন আসে, n = 2 ধরলে আমি একটা সাধারণ আকার নিয়ে আসছি এখানে, যাতে আমরা স্ট্যান্ডার্ডলি প্রমাণ করতে পারি। n = 3 ধরলে 1 নং এ এটা আসে, n = 4 ধরলে এটা আসে। তাহলে n = n ধরলে, হ্যাঁ, এই যে an এর কন্ডিশনে, মানে 1/an এর কন্ডিশনে এইভাবে লাইনটা পাইলাম। একটার পর একটা পরপর নিচে নিচে লেখো, খাতার মধ্যে লিখলে তুমি সম্পর্কটা বুঝতে পারবে। এভাবে আর কি সাধারণ পদ বের করে। তোমাদের মূল বইতে কিন্তু সাধারণ পদ নির্ণয়ের ম্যাথ আছে, অনুক্রম ধারার প্রথম দিকে তুমি সবার আগে এরকম অনেকগুলো পদ দিয়ে বললো যে এগুলো সাধারণ পদ নির্ণয় করো, তো সেগুলোতে কিন্তু একটু কষ্ট হচ্ছিল তোমাদের। আর এটা আর কি ওইরকমই একটা ম্যাথ, যেটা একটু কঠিন টাইপের বলতে পারো। যাই হোক, খাতায় তোলা শেষ করো, আমরা পরবর্তী আরো একটা প্রশ্নে যাওয়ার চেষ্টা করি। আর 6 নম্বরটা বাড়ির কাজ, 6 নম্বরটা খাতার মধ্যে তুলে ফেলো আগেই। 6 নম্বরটা বাড়ির কাজ। এই নিয়মে বাসায় বসে বসে 6 নম্বরের মধ্যে এরকম একটা সম্পর্ক পেয়ে যাবা ক্যালকুলেশনে, ওবিটাল সেম প্যাটার্নে করলে অ্যান্সার চলে আসবে 6 নম্বর। আচ্ছা, খাতা কোরবানি করে আনবা, আমি চেক করবো কালকে নেক্সট দিন। 6 কোশ্চেনটা খাতায় তুলে নাও। আচ্ছা, এই লাস্ট বেঞ্চে তোমরা দুজন পড়ায় মনোযোগ দাও। তোমরা দুজনের মধ্যে দূরত্ব সৃষ্টি করো, মাঝখানে ব্যাগ দাও। হ্যাঁ, সেটাই কি জন্য বললাম, মাঝখানে বেঞ্চ ব্যাগ দাও। আচ্ছা, ওকে। আচ্ছা, সমস্যা নাই, লেখা শেষ। লেখা শেষ করো, আমরা নেক্সট স্লাইডে যাব।
নেক্সট প্রবলেমে যাই, চলো। 6 নম্বর প্রশ্নটা যদি তোলা না হয়, 6 নম্বরটা তোলো। 6 নম্বর প্রশ্নটা তোলা না হইলে 6 নম্বরটা তোলো। বলো কোনটা এটা? কোনটা বুঝো নাই বলো, কিছুই বুঝো নাই। এই পার্টে কোন লাইনটা? এখানে আমরা মানগুলা বের করছি একটা পর একটা। কেন বের করছি? একটা সাধারণ আকার আনার জন্য, সাধারণ সম্পর্ক দেখানোর জন্য, বের করার জন্য। আর সেই সাধারণ সম্পর্কটা আসলে অঙ্ক অনুযায়ী চেঞ্জ হয়। এক একটা অঙ্কে সাধারণ সম্পর্কটা এক এক রকমের আসে। যেটার অনুরূপ প্রশ্ন আমাদের বইয়ে, মূল বইয়ের ধারা যে অনুক্রমের চ্যাপ্টার প্রথম অংশে আছে। ইন্টু ইন্টু, পয়েন্ট না, ইন্টু। এখন কি ঠিক আছে? 3 × 2। তোমরা ইন্টু সাইন এভাবে দাও নাই আগে কখনো? আচ্ছা, এভাবে মানে কেউ মাঝে মধ্যে মনোযোগ দেয়, এর আগেও নাই পরেও নাই। আচ্ছা, এই যে ডট আকারে, ঠিক আছে, আচ্ছা। ওকে, এখন আসি। দেখো, এই যে 6 নম্বর প্রশ্ন। চলো, কোয়েশ্চেন নাম্বার 6। 6 না 7? হ্যাঁ, 7 নম্বর প্রশ্নটা খাতায় তোলো দেখি। 7 নম্বর প্রশ্ন খাতায় তুলি। প্রথম n সংখ্যক পদের সমষ্টি এত হলে ধারাটি নির্ণয় করো। ওকে, তো ধারা যদি বের করতে চাই, তো এখানে এস এন ইকুয়াল, প্রথম এন সংখ্যক পদ যেহেতু বলছে, এস এন ইকুয়াল টু, এটাই আর কি আমরা একটু আগে প্রথম কনসেপ্টটা। এস এন হচ্ছে এত, 2n² + 3n, ঠিক না? তো এরপর কথা যেটা, এখানে যদি আমি ওই যে S1 বলি, তাই না? বলো। আচ্ছা, S1 ইকুয়াল টু কত বলো তো? 2 × 1² + 3 × 1 কত হয়? 2 + 3 ইকুয়াল টু কি? 5। এটা কি? প্রথম পদ। এই কথা কি বুঝছো নাকি বুঝো নাই? এটা হচ্ছে আমাদের প্রথম পদ। গুড। আচ্ছা, তারপর হচ্ছে S2 যদি বলা হয় 2 × 2² 3 × 2, তাহলে 4 × 2 = 8, 3 × 2 = 6, 8 × 6 = 14, তাই না? এটা কি দ্বিতীয় পদ? হ্যাঁ, এটা হচ্ছে প্রথম দুইটা পদের সমষ্টি। তাহলে সুতরাং দিয়ে দ্বিতীয় পদ, কথা বলো না, ইকুয়াল টু S2 - S1, 14 - 5 ইকুয়াল টু কত পাচ্ছি? 9, তাই না? তো দ্বিতীয় পদ কত পাইলা? 9। আচ্ছা, তাহলে সুতরাং প্রথম পদকে কি দ্বারা প্রকাশ করা হয়? এ। আর সুতরাং ডি ইকুয়াল টু, এখন বলো কত হবে? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ সমান কত হয়? 4। তাহলে আমার এ আর ডি পাইলে ধারাটি নির্ণয় করো। আমার ধারার ক্ষেত্রে দুইটা পদ তো চলে আসছে, আরো একটা পদ বের করে প্লাস দিয়ে 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 দিব, তাহলে আমার দিতে লাগতেছে না এখানে অবশ্য। ডি না দিয়েও ওই S3 বার করে, আবার S3 ইকুয়াল টু 2 × 3² + 3 × 3, 9 × 2 = 18 + 9 সমান হয় 27। তাহলে সুতরাং এই বলো, তৃতীয় পদের সূত্র কি? প্রথম তিনটা পদের সমষ্টি মাইনাস প্রথম দুইটা পদের সমষ্টি, তাই না? S3 - S2, S3 হচ্ছে 27 মাইনাস S2 হচ্ছে 14, তাহলে 13 সুতরাং ধারাটি, তিনটা পদ পাইলে আমাদের এতগুলা তো লেখা দরকার নাই। ধারাটি, প্রথম পদ হচ্ছে 5 প্লাস সেকেন্ড টার্ম হচ্ছে 9, থার্ড টার্ম হচ্ছে 13, ডট ডট ডট, আমার ধারাটা চলে আসছে অ্যান্সার। আচ্ছা, এখন এখানে প্রশ্ন আরেকটা, যেটা যে কোন পদের মান 152 হবে? 8 নম্বর। এটা অনেকেই আরো ভালোভাবে করতে পারবা। ধরি এন তম, ধরি এন না, 8তম অথবা পি তম, ধরি পি তম পদের মান
152। ঠিক আছে, এখন তুমি আমাকে বলো তো এই পি তম পদ কিভাবে বাইর করব, বলো দেখি। হ্যাঁ, পি তম পদ কেমনে বাইর করবো বলো তো। এই যে এন তম পদের সূত্র কি ছিল? এন তম পদের সমষ্টি সূত্র এস এন মাইনাস এস এন মাইনাস ওয়ান। তাহলে পি তম পদ কি হবে? এস পি মাইনাস এস পি মাইনাস ওয়ান। বুঝছো না? আচ্ছা, আবার ঘুরে যাও। দেখো, তো এস পি মাইনাস এস পি মাইনাস ওয়ান, তো এবার এই দুইটা বের করা দরকার। বুঝো, এস পি বলো। আচ্ছা, প্রথমে লেখা দরকার এখানে এই যে এস এন ইকুয়াল টু 3n² প্লাস 5n, তাই না? 3n² প্লাস কি 5n। আচ্ছা, তাহলে এখন বলো এস পি কি হবে? 3p² প্লাস 5p, এরকম না? মাইনাস এস পি মাইনাস ওয়ান, সেটা কি হবে? এন এর জায়গায় পি মাইনাস ওয়ান। আমি এদের একটু শর্ট ওয়েতে করতেছি, তুমি চাইলে এভাবে ডিটেলসও করতে পারো, এই অঙ্কটা একটু বড় হবে। আর আমি এখন যেভাবে করতেছি এটা একটু ছোট হয়, মানে অনেক ছোট হয়। আচ্ছা, তুমি এভাবে বাসা করিও, এভাবে প্রত্যেকটা পদ ধরে ধরে ধারাটি বের করে বা এনতম পদ বের করে ওইভাবে বের করে করতে পারবা। আচ্ছা, দেখো এখানে থ্রি অফ এখানে পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস 5 এন এর মান হচ্ছে পি মাইনাস ওয়ান। আর পি তম পদ হচ্ছে 152। এন, এন দিয়ে তো প্রশ্ন দিছে, এন লেখা যাবে না আর, পি দিয়ে অন্য কোনো একটা পদ ধরতে হবে। 152তম পদ কোনটা সেটাকে আমি পি তম পদ ধরছি, তো পি দিয়ে করতে হবে। এন দিয়ে তো প্রশ্নটা সলভ করা, বুঝছো না? আচ্ছা, তাহলে এখন এখানে এই যে সমীকরণটা আসছে, এই সমীকরণ থেকে পি এর মান বের হবে, সেটাই হচ্ছে অ্যান্সার, কাজ শেষ। এই সমীকরণ থেকে কেন কাজ শেষ? কারণ আমরা এখানে বলে দিছি পি তম পদ হচ্ছে 152, তো পি এর মান পাইলে তো অ্যান্সার হয়ে গেল। আচ্ছা, তো চলো আমরা অঙ্কটা একটু সলভ করার চেষ্টা করি, বাকি ক্যালকুলেশন। আচ্ছা, সলভ করান এটা কি বাড়ি কাজ দিয়ে দিব না পারবা? যে 3p² প্লাস 5p মাইনাস 3 এখানে p² সূত্র করে দিলাম -2p প্লাস 1 প্লাস 5p মাইনাস 5। ওকে, যারা হলিক্রস স্কুলে আসো তোমাদের ক্লাসে যদি প্রশ্নে জ্ঞানজাম করে এগুলাই দিবে। ওকে, আর যদি ভালো প্রশ্ন করে তাহলে শীট থেকে দিবে। হ্যাঁ, সবার জন্য স্ট্যান্ডার্ড হচ্ছে শীটটা। তবে যদি যদি কোনো কারণে স্কুলে প্রশ্নে একটু কাহিনী করে, যেগুলো করতে পারে সেগুলোই আমি ক্লাসে করে দিচ্ছি। ওকে, এই লাইনটা, এই লাইনটা নিচেরটা। আচ্ছা, পরেরটাতে আসলে কিছুই করি নাই। এই এই যে প্রথমটা এস এন এর যে সূত্রটা, এন এর জায়গায় তুমি যদি এখানে একটু আগে দেখছো না ওয়ান বসাইছো যখন, তখন এখানে এন এর জায়গায় ওয়ান বসাইছো, এখানে ওয়ান বসাইছো। যখন তুমি টু বসাইছিলা তখন এখানে টু, এখানে টু, এন এর জায়গায় টু। তা যখন তুমি পি বসাইছো, যদি পি থাকে তাহলে এন এর জায়গায় পি পি। আর যদি পি মাইনাস ওয়ান থাকে তাহলে কি হবে? দরকার হলে আমি পি মাইনাস ওয়ান ব্র্যাকেট দিয়ে দিলে বুঝবা যে এটা একটা সংখ্যা। এন এর জায়গায় পি মাইনাস ওয়ান, এখানে এন এর জায়গায় পি মাইনাস ওয়ান, জাস্ট এটাই। আচ্ছা, কি বুঝো নাই? কোন লাইনটা? এই লাইনটা? আচ্ছা, তাহলে এই লাইনটা যদি বুঝতে না পারো কোনো সমস্যা না, আমি প্রয়োজনে আবার লাইনটা লিখি। আচ্ছা, ওকে, নিচে নামাই দিয়ে আমি একটা, আমাকে বলো এই যে এস এন, এটা কি কোয়েশ্চেন নাম্বার 1 দিলাম। 1 নং হতে বলো তো এস পি সমান কি লিখবো বলো, দেখে বলো। হ্যাঁ, 3 এন এর জায়গায় তো পি, 3p² প্লাস 5 কি পি, তাই না? এবং বলো এস পি মাইনাস ওয়ান সমান কি লিখবো বলো। এন এর জায়গায় পি মাইনাস ওয়ান বসে, তাহলে কি হবে এখানে 3, হ্যাঁ, পি মাইনাস ওয়ান প্লাস এন এর জায়গায় পি মাইনাস ওয়ান, সেটাই তো বসাইছিলাম এখানে আসলে। এখানে জাস্ট একসাথে করে দিছিলাম, আমরা ছোট মানুষ বুঝতে একটু অসুবিধা হয় বুঝলাম। আরো লাইন ভেঙে ভেঙে লিখতে হবে। আচ্ছা, ওকে, তাহলে এবার মাইনাস এখানে কি আসে? -3p² প্লাস 6p মাইনাস 3, না বুঝলে বলবা। -5p প্লাস 5,
তো -3p² প্লাস 3p² কাটা গেল, 5 - 5 প্লাস 5p কাটা গেল। অঙ্ক তো বেশি সহজ হয়ে গেছে, 6p+2, তাই না? হ্যাঁ, 25ই তো আসবে মনে হচ্ছে। এই কথা বলে না। তাহলে 150, 150 = 6p, তাই না? 2 মাইনাস করে দিলাম, বা p = 150/6 = 25। সুতরাং কি বলতো, 25তম পদ। সুতরাং কি অ্যান্সার কি? 25তম পদ হচ্ছে কত? 152। বলো কোনটা? 2 মাইনাস হয়েছে 150, লিখলাম না পরের লাইনে? ঠিক আছে, এক দুই লাইন এরকম বড় অঙ্কের মধ্যে বিয়োগটিও একটু শর্টকাটে করে ফেলবা, কারণ এমনি এগুলো দেখাইতে দেখাইতে তো লাইন। আচ্ছা, বলো। ঠিক আছে, এখন লেখো। যারা নিচে লাইনগুলো লিখতে পারতেছিলে না, লেখো। আচ্ছা, আরো কোনো প্রশ্ন আছে কিনা বলো। যে সমষ্টি রিলেটেড এরকম প্রশ্ন আসলে পারবো কিনা, এটা কিন্তু আসলে অনেক স্টুডেন্ট আটকাবে। যদি টিচার একটু প্রশ্ন কঠিন করে, এই সমষ্টি থেকে একটু ঘুরাবে। আমি কিন্তু সমষ্টিটাই জন্য গুরুত্ব বেশি দিছি, তাই না? ক্লাসের মধ্যে অসীমতকের সমষ্টি বা সমান্তর গুণোত্তরের ক্ষেত্রে কেসগুলো সব ডিটেলসে বুঝিয়ে দিছি একসাথে। কারণ ভুল হইলে এখানেই হয়। এনতম পদ নির্ণয় সবাই পারে কম বেশি। তারপরে যে শূন্যস্থান পূরণের কিছু ম্যাথ বইতে আছে, এগুলো সবাই পারে, তাই না? ওগুলাতে খুব বেশি কারো সমস্যা হয় না। আর তোমাদের তো প্রথমে একটা ছোট পরীক্ষা দেখলাম যে মোটামুটি নাম্বার টাম্বার পাইছো, উঠছে। তো এবার দেখা দেখি করে হোক বা নিজে পারা হোক, যাই হোক। এখন হ্যাঁ, আচ্ছা, ওকে, তাহলে এখানে রিটেক করে দিলাম। তোমাদের কি লেখা শেষ? ওইটা নিচে নিয়ে কোশ্চেনটা। পড়া বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? যারা তোমাদের বান্ধবীরা যারা ক্লাস মিস করছে আজকে, বলবা যে ক্লাসটা করে আসতে। এটা রেকর্ডেডটা আমি ওয়েবসাইট অ্যাকাউন্টে আপডেট করে দিব। ওকে। হ্যাঁ, রেকর্ড কোথায় হচ্ছে? ল্যাপটপে রেকর্ড হচ্ছে আজকে। সিস্টেম তো কত রকমের সিস্টেম আছে। হ্যাঁ, সিস্টেমের কোনো শেষ আছে? আর অডিওটা নিচ্ছে এটা থেকে, এই যে তোমরা তো এটা দেখতেছো না, এটা হচ্ছে অডিও রিসিভার, বুঝছো? এটা আমার এই জন্য আজকে লাগানো লাগে না, আমার সামনে যেহেতু আছে এটা রাখি দিছি জাস্ট। আচ্ছা, ওকে। আচ্ছা, সবার শেষ, বুঝা গেছে। আচ্ছা চলো, এই সমষ্টির অঙ্ক যেহেতু এতক্ষণ ধরে করলাম, সমষ্টির আরো একটা অঙ্ক, এটা তাহলে বাড়ি কাজ দেওয়া যায়। এই কথা শোনো। হ্যাঁ, এটা হচ্ছে বাড়ি কাজ দেওয়া যায়। আর সংখ্যক পদের সমষ্টি এত, তাহলে SR, A R² + B R, ধারাটির প্রথম পদ। এই বলো, প্রথম পদ কেমনে বের করবো? বলো, কে বলতে পারো? প্রথম পদ ইকুয়াল টু কি বলতো? S2 - S1, তাই না? প্রথম পদ হচ্ছে কি S2 - S1। তাহলে এখান থেকে বলো S2 A × 2 স্কোয়ার + B × 2, তাহলে 4A + 2B। আর S1 A × 1 স্কোয়ার, B × 1, তাহলে A + B। তাহলে এখানে যদি মান বসায় দিই, 4A + 2B -S1 A + B, তার মানে 4A থেকে A গেলে 3A, 2B থেকে B গেলে +B। এটা হচ্ছে প্রথম পদ। এখানে A B দিছে, আমাদের তো কিছু করার নাই আসলে, আছে। যেভাবে দিছে সেভাবে অ্যান্সার আসবে। যে A B দিছে, এখন A B কেন আসবে আমার ভালো লাগতেছে না, সেরকম বলি তো ম্যাথ না করলে হবে না। ওকে, এই জন্য এইটুকু আমি করাই দিলাম যে বাসায় তো পরে তোমার কাছে মনে হবে স্যার কঠিন প্রশ্ন দেয় আমাকে। হ্যাঁ, আর উনি সহজ প্রশ্ন ক্লাসে করে। ঠিক না? এখন কথা হচ্ছে, যেটা করাই দিই সেটা সহজ হয়ে যায়, আর যেটা বাড়ি কাজ দিই সেটা সব সময় কঠিন হয়ে যায়। আচ্ছা, ওকে। আর তাহলে 12তম পদ বের করার কাজটা এটা বাসায় করবা। ওই এই যে ডি বের করে, তাহলে তুমি, হ্যাঁ, এখানে তো শুধু ওই যে ডি বের করার জন্য কি লাগবে বলো? A2 - A1, তাই না? তাহলে জাস্ট A2 আর বের করতে হবে তোমাকে। A2 বের করে ডি পেয়ে যাবা। আর ডি পেয়ে গেলে 12তম পদ কি যে কোনো পদ তুমি বের করতে পারবা, ক্লাস শেষ হয় নাই।
খাতা উঠাইছো? হ্যাঁ, কই ডি কত আসছে, ডি এর মান কত বলো? এগুলো তুলছে, অঙ্কটা তুলছি খাতায়, অলরেডি এইটুকু তুলে ফেলো তাড়াতাড়ি। সমষ্টির একটা আইডিয়া জানলা। আচ্ছা, কোনো প্রশ্ন আছে? বলো। নাই? ওকে, ডান। নেক্সটে যাই। তোলা শেষ করো প্রশ্নের অংশটুকু। ডিটা হচ্ছে a2 - a1, a2 তো বের করতে পারবা, a2 কেমনে বের করবা বলো? a2 কিভাবে বের করবো? a2 হবে কি s3 - s2, তাই না? আচ্ছা, এক সেকেন্ড, আমি তো ভুল করছি। a1 তো হচ্ছে s1। আল্লাহ, কি খারাপ ভুল করলাম। এটা তো a2 হবে। a1 = কি s1 না? প্রথম পদের মান তো প্রথমটাই তো ডিরেক্ট আসে। তাহলে s1 মানে হচ্ছে কি a+b। ওকে, ধারা এক্সাম্পল দেখছো না, প্রথম পদ কি, প্রথম পদের তো আর সমষ্টি হয় না। তো s1 মানে প্রথম পদটাতে বুঝায়, তো a1 হচ্ছে s1 এর মান, আর a2 হচ্ছে s2 - s1, তাই না? ওকে, তাহলে আমার ডিও তো বের হয়ে গেল তাহলে। a2 হচ্ছে 3a+b, আর a1 হচ্ছে, একশো পেঁচাই ফেলিও না, হুট করে এরকম দেখবো যে পেঁচা গেছে। তো 3a থেকে এ গেলে 2a, আর বি থেকে বি গেলে তো বাদ হয়ে গেল, তাহলে সাধারণ অন্তর হচ্ছে 2a। এবার তাহলে বলো 12তম পদ, বলো কত হবে? a1 a+n 12 - 1 * d। a1 এর মান হচ্ছে a+b, অঙ্ক তো পুরোটাই করে দিলাম আবার টানে টানে, 9, আর ডি এর মান হচ্ছে 2a। তাহলে a+b, তাহলে আরেকটা দিব 98, তাহলে 19a+b অ্যান্সার। আচ্ছা, অনুরূপ একটা প্রশ্ন দিচ্ছি। আচ্ছা, ওটা খাতায় ওটা, খাতায় ওঠা, আমার সময় আছে এখনো, খাতায় উঠাও। বল। হ্যাঁ, যোগ বিয়োগ ভুল করছি আবার। 9 × 2 = 18, সাথে 1 19, ঠিক আছে তো? কোনটা? আচ্ছা আচ্ছা, 12 - 1 আমি 9 লিখলাম কেন? 11 আর ডি এর মান হচ্ছে 2a। 11 × 2 = 22। আচ্ছা, তাহলে 23-এ তোমাদের কথাবার্তায় আমি আসলে বিভ্রান্ত হয়ে 12 থেকে 1 গেলে আমি 9 লিখলাম, দুঃখজনক ঘটনা। আচ্ছা, এই লেখা শেষ। তাহলে সমষ্টির এইরকম ম্যাথ আসলে পারবো কিনা বলো? এখানে কিন্তু এই আইডিয়াটাই ঘুরে পেঁচায় বলতে পারে, কাহিনী সেম, এখানে বেশি ভেজাল নাই। আচ্ছা, এই রিলেটেড আরো এক দুটো কোশ্চেন আছে আমার কাছে। তোলা শেষ, আমার সময় শেষ হয় নাই তো, তোমরা এরকম না না বলতেছো কেন? আচ্ছা, শেষ না? আচ্ছা, ওকে, সমষ্টির এটা হচ্ছে তাহলে এসডব্লিউ। খুব ভালো প্রশ্ন, খাতায় উঠাও। সমষ্টি রিলেটেড কিন্তু আমি বাইরে কোনো প্রশ্ন দিই নাই, তবে এটা একটু হালকা কঠিন মনে হইতে পারে, কিন্তু পারবা। অষ্টম পদ দুইটা, এখানে কিন্তু দুইটি সমান্তর ধারা বলছে, একটা না, দুইটা। একটু হালকার উপর ঝাপসা আছে, চেষ্টা করতে হবে। আর না হইলে বাসা ট্রাই করবো আজকে, না হইলে কালকে এটা আমি ক্লাসে করে দিব, কোনো প্রবলেম নাই। ওকে, খাতায় তুলি। প্র্যাকটিস ম্যাথ, তাদের অষ্টম পদ দুইটির অনুপাত নির্ণয় করো। এগুলো কিন্তু খুব ছোট ছোট কোশ্চেন্স, যেগুলো একটু বড় সেগুলো হচ্ছে রচনামূলকের ইনক্লুড হয়ে যাবে আমাদের মডেল টেস্ট পরীক্ষায়। আর যেগুলো বড়, মানে ওই যে ওইভাবে আর কি মিলিয়ে দিব, যাতে তোমার মোটামুটি পারা যায়। ঠিক আছে, 50 মার্কের প্রশ্ন তো, অনেকগুলো জিনিস তো করতে হবে পরীক্ষায়, পরীক্ষার স্ট্যান্ডার্ড মেনটেন করে। লেখা শেষ সবার কোশ্চেনটা? না না, আমরা তো পরীক্ষার টাইম 1.5 ঘন্টা করে মানে পরীক্ষা স্কুলে যে হারে টাইম দিচ্ছে ওই হারে আমরা এখানে টাইম গুলো দিব গড়ে। আচ্ছা, ওকে, লেখা শেষ, হ্যাঁ? ওকে, এখন। হ্যাঁ, কেন শেষ হয় না লেখা? আরে, আমি আরো কতগুলো জিনিস রাখছি পড়ানোর জন্য। লেখা শেষ? আচ্ছা, শোনো, তোমাদের এই যে এই অসীমতকের সমষ্টি বা সমষ্টি নিয়ে যদি তো আজকে এতক্ষণ কথাবার্তা হইলো, আমি তোমাকে যে শীটটা দিছি, শীটের প্রশ্ন নম্বর 7-এর দিকে তাকাও। শেষের, একদম শেষে, একদম শেষে কোশ্চেন নাম্বার 7-এর দিকে তাকাই, শীটের মধ্যে এটা আছে, এটা লেখা লাগবে না। বলো, x = 2/3 দিলে
এক্স ইকুয়াল টু 2/3 দিলে, হ্যাঁ বলো, তুমি কি ধারাটা পাবা না? তো প্রথম 10টা পদের সমষ্টি বের করতে পারবা কিনা বলো। আচ্ছা, কি শর্ত আরোপ করলে, এটা কি তোমাদের মনে হয় যে অসমতার অ্যাসিক, তো এটা মনে হয় তোমরা পারবা না। কি শর্ত আরোপ করলে অসীমতকে সমষ্টি থাকবে সেই সমষ্টি নির্ণয় করো, এটা হচ্ছে এক দুইটা স্কুল যেগুলোতে কোশ্চেন একটু কঠিন করে সেখানে এই কোশ্চেনটা দিবে। এটা করছে আগে? আচ্ছা, করছো করো নাই? আমাদের বইতে কিন্তু আছে, স্কুল ম্যাথমেটিক্স বইতে এই অঙ্কটা আছে, আছে না? এটা আছে, যারা করো নাই সমস্যা নাই, আমি যদি না পারো বাসা করেও আমি করে দিব। আচ্ছা, শীটের কোশ্চেন নাম্বার 8-এর দিকে তাকাও। শীটের কোশ্চেন নাম্বার 8, 1 নং ধারাটির সমষ্টি নির্ণয় করো। বলো, সমষ্টি নিয়ে আজকে এতক্ষণ কথাবার্তা বললাম, সমষ্টি কোশ্চেন তো করতে হবে। আচ্ছা, 2-এর এই কোশ্চেনটা কিন্তু 3 স্টার প্রশ্ন। এরকম প্রশ্ন একটা তুমি কনফার্ম স্কুলের বার্ষিকে পাবা, যে পঞ্চম পদ এত, দশম পদ এত। আচ্ছা, ওকে। কি বলছে 2 নং এর শর্ত হতে গুণোত্তর ধারাটি নির্ণয় করো। হ্যাঁ, ধারাটি নির্ণয় করো। এটা গুণোত্তর ধারাটা বের করতে বলছে, মানে পঞ্চম পদ মানে A5 ইকুয়াল টু এত, আর A10 ইকুয়াল টু এত, তাই না? তাহলে A5 এর পরের লাইন হবে কি, A r⁻5 - 1, তাই না? আর A10 এর জন্য A r⁻ কি 10 - 1। তারপর এই দুটো সমীকরণ ভাগ করলে এ কাটা যাবে, আর এর মান চলে আসবে। আর আর এর মান যে কোনো একটাতে বসাইলে এ চলে আসবে। আর এ এবং আর জানা থাকলে তো আমার গুণোত্তর ধারা রিল্যাক্সে চলে আসবে, তাই না? গুণোত্তর ধারার সাধারণ আকার, এটা এমসিকিউ যে এই এক কথায় যে 1 মার্কের প্রশ্ন, সেটার অ্যান্সার। বলো, গুণোত্তর ধারার সাধারণ আকারে কি হবে? A+, A r⁻, আর, আর স্কোয়ার, আর কিউব, ডট ডট ডট, বুঝো এটা ভুল হয় এই জায়গায়, প্লাস A r⁻n - 1, তারপর প্লাস ডট ডট ডট। তুমি যদি এখানে একটা প্লাস না দাও, জিরো। এখানে প্লাস না দাও, জিরো। লাস্টে প্লাস না দাও, জিরো। বুঝছি? সাধারণ আকারটা খাতায় লিখা না হইলে লিখি ফেলো, আমার এটা গড়িটা 5 মিনিট বেশি চলে। তো এটা ভুল করা যাবে না। আর সমান্তর ধারার সাধারণ আকার সেম ভাবে ওই এক কথার প্রশ্ন যেগুলো থাকবে 1 মার্ক করে পরীক্ষায়, এগুলাই দিবে। বুঝছি? আর এগুলা কিন্তু তুমি মানে আন্দাজে লিখে আসবা, আর বলবা যে হইছে, পরে দেখবে যে নাম্বার পাও নাই, এরপর দোষের টিচারের। স্যারের কাছে প্রাইভেট পড়ি না, স্যার নাম্বার দেয় না। তো এই কথাগুলো কিন্তু বলা যাবে না, তুমি ম্যাথে ঠিক মতো লিখে আসলে নাম্বার ঠিকই পাবা। তো শুধু শুধু টিচারদের বদনামি করা যাবে না। আচ্ছা, তাহলে আজকের ক্লাসে আমরা কি আলোচনা করছি আর নেক্সট দিন কি আলোচনা করব, আমাকে 1 মিনিট সময় দিলে আমি একটু বলে দিতে পারি। তো রিভিউ ক্লাস 1-এ অনুক্রমের আমরা প্রথমে বেসিক ভার্সনটা জানলাম, তারপর ধারার সমষ্টি রিলেটেড কথাবার্তাগুলো শিখলাম। এরপর হচ্ছে এই যে এই অঙ্কগুলো নেক্সট দিন করাবো, এই যে এত কি সিগমা প্রতীকের মাধ্যমে, সিগমা মানে এই প্রতীক, এটা দিয়ে ম্যাথ তোমাদের বইতে ছিল, সেখানে এই আকারে ছিল, এই আকারে নিয়েছিলা। হ্যাঁ, সামেশন, হ্যাঁ সামেশনও বলা যায় এটা। এই কোশ্চেন দুইটা করাবো, এখানে এটা আছে, এগুলা করাইলাম। এই যে এইটাও খুব ভালো প্রশ্ন, এগুলা এটা নেক্সট দিন করাবো। এটা তো করাইলাম, 12 বাড়ির কাজ ছিল, 12 না পারলে করে দিব। আর রচনামূলক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলা করাবো। বলো। আচ্ছা, তোমাদের এটা গিফট হচ্ছে কয়েনের, এটা এটা নেক্সট দিন পাবা কনফার্ম। কালকে আমি যে যে লোক হচ্ছে গেছে, উনি বাদ গেছে, যে উনি মিস করছে এটা। আচ্ছা, তুমি হতাশ হইও না, 2 দিন ডস খাইছো, তৃতীয় দিন আর ডস খাবা না। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের আজকের লেকচার এখানে শেষ। কারো কোনো প্রশ্ন আছে? ওকে, আল্লাহ হাফেজ।